আশা করছি সবাই ভালো আছো। অনুশীলন ই পাঠশালা এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আজমাইন মাহাতাব। তোমাদের অনেকেরই কিন্তু উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় তথা জ্যামিতির যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা কিন্তু অন্যান্য অধ্যায়ের তুলনায় একটু তুলনামূলক বেশি কঠিন লাগে। আমাদের অধিকাংশেরই কিন্তু জ্যামিতির উপপাদ্যের যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু একটু তুলনামূলক কঠিন লাগে সম্পাদ্য পার্টের তুলনায়। তোমাদের যাদের কাছে উচ্চতর গণিত তৃতীয় অধ্যায়টা কঠিন লাগে, যারা কখনো আগে ধরো নাই অথবা ধরলেও অধ্যায়টা এত ভালো কভার করা হয়নি, তাদের জন্য কিন্তু ভাইয়া একটা ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। আমি এই ভিডিও ক্লাসগুলোতে সম্পূর্ণ অধ্যায়টা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে শেষ করিয়ে দিব। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো এবং নোট করো, ইনশাআল্লাহ এই অধ্যায়টা তোমাদের এমনভাবে কভার হবে যে তোমরা বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে তো ভালো করতেই পারবা, পাশাপাশি হচ্ছে নটর ডেম, হোলি ক্রস, ভালো ভালো যেই কলেজগুলো আছে এই কলেজের অ্যাডমিশন টেস্টেও অনেক ভালো করতে পারবে। শুধু তোমাদের কাজ হচ্ছে ক্লাসগুলো ভালো করে করা এবং হচ্ছে নোটটা কমপ্লিট করা। আর যদি কোনো কিছু না বুঝো অবশ্যই ভাইয়াকে প্রশ্ন করবা। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। আর ভাইয়া কিন্তু একদম অ থেকে শুরু করব এবং অ্যাডভান্স পর্যন্ত পড়িয়ে দিব। তাই শুরুতে আমাদের জানা কিছু বিষয় আমি আবার আলোচনা করব। আশা করছি তোমরা কেউ বিরক্ত হবে না। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের এই অধ্যায়ে প্রথমে যে ইম্পর্টেন্ট টপিকসটা চলে আসে সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। অ্যাপোলিনিয়াসের উপপাদ্য আরও অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে, তবে প্রথমে সবার আগে অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা চলে আসে আর কি। অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা আমাদের উপপাদ্য 5 হিসেবে বইয়ে আছে। এখন কথা হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা বোঝার জন্য আমাদের কিন্তু স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি তথা উপপাদ্য 3, সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি তথা উপপাদ্য 4, এই দুটো উপপাদ্য কিন্তু বুঝতে হবে। এই দুটো উপপাদ্য একসাথে করে কিন্তু এই প্রমাণটা করা হয়েছে। তার মানে হচ্ছে অবভিয়াসলি আমাদের অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা বোঝার আগে এই দুটো উপপাদ্য কিন্তু অবশ্যই বুঝতে হবে। এখন কথা হচ্ছে এই দুটো উপপাদ্য বুঝতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যটা বুঝতে হবে, প্লাস হচ্ছে লম্ব বিক্ষেপ জিনিসটা কি এটাও বুঝতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে শুরু করব হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, তারপর আমরা লম্ব বিক্ষেপটা করব, দেন আমরা উপপাদ্য 3, উপপাদ্য 4 কভার করার মাধ্যমে অ্যাপোলিনিয়াস উপপাদ্যটাতে চলে আসবো আর কি। ঠিক আছে, আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের এই ভিডিওতে প্রমাণটা করব না, শুধুমাত্র আমাদের এই প্রমাণগুলো করার জন্য যতটুকু লাগে আমরা তো শুধুমাত্র ততটুকু পড়াবো। শিক্ষার্থী বলে চলো আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে অল্প বিস্তর আলোচনা করি। দেখো কি বলা হয়েছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আচ্ছা, প্রথমে যে কথাটা বলা হয়েছে একটু সবাই খেয়াল করো, যে সমকোণী ত্রিভুজের, তার মানে হচ্ছে আমাদের একটা কি ত্রিভুজ লাগবে, সমকোণী ত্রিভুজ লাগবে। এখন কথা হচ্ছে সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা সবাই জানি, আমি আরেকবার বলে দিচ্ছি। ওইটা হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ। আমরা জানি একটা ত্রিভুজে কোণ হয় কয়টা, 3টা। এই যে দেখো, একটা কোণ, দুইটা কোণ, 3টা কোণ, তাইলে একটা ত্রিভুজে কোণ হয় 3টা। এই 3টা কোণের যে কোনো একটা কোণ কি হবে, সমকোণ হবে। এখন এই যে তোমরা এখানে চিহ্নটা দেখতে পাইতেছো, এই যে এই চিহ্নটা থাকলে আমরা বুঝবো হচ্ছে ওই কোণটা কি কোণ, সমকোণ বা 90 ডিগ্রি। তাইলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, ওই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এবং ভাইয়া আমাদের সমকোণের চিহ্ন হচ্ছে এইটা। এই যে দেখো, ধরো আমার এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এই কোণটা হচ্ছে সমকোণ, এই যে এই চিহ্নটা হচ্ছে সমকোণের চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে আমাদের সমকোণের চিহ্ন। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এখন আসো সমকোণী ত্রিভুজ বলতে ভাইয়া কি বলছি, যে ত্রিভুজে একটা মাত্র কোণ সমকোণ, ওই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কিন্তু অল টাইম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। পিথাগোরাসের উপপাদ্য শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, তো এখন আসো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর। স্যার অতিভুজটা কি? দেখো আমাদের এই যে দেখো, এটা কিন্তু সমকোণ, এই কোণটা কিন্তু হচ্ছে সমকোণ। এখন আমাকে বলো তো ভাইয়া, আমাকে একটু বলো তো, এই যে সমকোণের বিপরীত বাহু কোনটা? এই যে সমকোণ আমি আঁকলাম, এই সমকোণের বিপরীত বাহু কোনটা? দেখো তো, এই যে এই বাহুটা না সমকোণের বিপরীত বাহু, হ্যাঁ এই বাহুটা না আমাদের সমকোণের বিপরীত বাহু। মানে হচ্ছে আমাদের এই যে এসি বাহুটা আছে, এই বাহুটা কিন্তু আমাদের সমকোণের বিপরীত বাহু। এটাকে আমরা কি বলতে পারি? এই বাহুটাকে আমরা বলতে পারি হচ্ছে অতিভুজ।
ঠিক আছে, তাহলে স্যার অতিভুজের পরিচয়টা ভাইয়া কি বলতেছে তোমরা একটু লিখে নাও। এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলতে পারি? অতিভুজ বলতে পারি। তাহলে আমাদের এই ত্রিভুজের জন্য অর্থাৎ এবিসি ত্রিভুজের জন্য, ত্রিভুজ এবিসি এ অতিভুজ কোনটা স্যার? আমাদের অতিভুজ হচ্ছে এসি। আচ্ছা, এখন আসো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের অতিভুজ এসির উপর একটা কি দিতে হবে? একটা স্কয়ার দিতে হবে। আচ্ছা, এরপর কি বলছে? অপর দুই বাহু। স্যার আমাকে একটু বলেন তো অপর দুই বাহু কোনটা কোনটা? বিসি এবং এবি। আচ্ছা, একটা কথা বলতে মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে দেখো যে একটা ত্রিভুজ বাহু থাকে তিনটা, এই তিনটার মধ্যে আমরা একটা নামকরণ করছি, ওইটা হচ্ছে আমাদের অতিভুজ। আচ্ছা, বুঝলাম। অতিভুজ কোনটা বলছে ভাইয়া? যে সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। আচ্ছা, এখন কিন্তু বাহু দুইটা বাকি আছে, একটা হচ্ছে বিসি বাহু আর একটা হচ্ছে এবি বাহু। তাহলে এখন দেখো, আপাতত এতটুকু মনে রাখো, যে বাহুটা শোয়ানো থাকবে ওইটাকে আমরা কি বলবো? ভূমি বলবো। শোয়ানো থাকবে, এই যে দেখো এই মানুষটা কিন্তু শোয়ানো অবস্থায় আছে, তাহলে যে বাহুটা শোয়ানো থাকবে ওইটাকে ভাইয়া ভূমি বলতেছি। আর যে বাহুটা দাঁড়ানো অবস্থায় থাকবে, এই যে দেখো এই মানুষটা কিন্তু দাঁড়ায় আছে, যে বাহুটা দাঁড়ানো অবস্থায় থাকবে ওই বাহুটাকে আমরা কি বলতেছি? লম্ব বলতেছি। যদিও বা ভূমি এবং লম্বের প্রপার পরিচয় কিন্তু এটা না, তারপরেও আপাতত এইটুকু মনে রাখলে হবে যে যে বাহুটা শুয়ে থাকবে ওইটা হচ্ছে ভূমি, এবং যে বাহুটা দাঁড়িয়ে থাকবে ওইটাকে আমরা কি বলতে পারি? লম্ব বলতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখন আসো অপর দুই বাহুর উপর। আচ্ছা, তাহলে অপর দুই বাহু কোনটা কোনটা ভাইয়া? এই যে এবি এবং বিসি। তাহলে আমরা এবি এবং বিসিটা লিখতেছি, দেখো এই যে এবি লিখলাম, এই যে এবি লিখলাম লম্বটা, আর বিসি লিখলাম হচ্ছে ভূমিটা। হ্যাঁ, বিসি লিখলাম। আচ্ছা, এরপর কি বলছে? আসো অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল। তাহলে আমাদের অপর দুই বাহু হচ্ছে এইটা এবং এইটা, তাদের উপর কি আঁকতে হবে? বর্গক্ষেত্র আঁকতে হবে। বাহু যেহেতু দুইটা, এই জন্য দয় শব্দটা চলে আসছে। দয় মানে কি? দুইটা বাহু। তাহলে এই দুইটা বাহুর উপর আমরা বর্গক্ষেত্র আঁকতেছি, মানে স্কোয়ার আঁকতেছি। কেন স্কোয়ার আঁকতেছি? কারণ কি বলছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র আমরা কি জানি বলেন তো সবাই? বাহু স্কোয়ার না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কোয়ার। ধরো আমাদের এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এবিসির একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে যদি আমরা ধরে নিই, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার না? এই জন্য আমাদের এখানে কি আসছে? স্কোয়ার আসছে। আচ্ছা, তো এখন আসো বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমাদের বর্গক্ষেত্রদ্বয়ের এই দুইটা বর্গক্ষেত্র আসছে, দ্বয় মানে দুইটা আসছে, বুঝলাম। ক্ষেত্রফলের সমষ্টির মানে কি ভাইয়া? যোগফল। যোগফলের কি হবে? সমান হবে। এই যে এই জিনিসটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। এইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা ভাইয়া কি কি কথা বললাম? প্রথমে ভাইয়া যে কথাটা বলছো ওইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের আমাদের একটা সমকোণী ত্রিভুজ লাগবে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করার জন্য। অতিভুজের উপর, অতিভুজ বলতে ভাইয়া কি বলছে? যে সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলে থাকি। সমকোণ কোনটা? যে এখানে এই চিহ্নটা থাকবে ওই কোণটা আমরা সমকোণ হিসেবে ধরতে পারি। সমকোণ মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ওই কোণের মান। ঠিক আছে। আচ্ছা, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে ভাইয়া জানি হচ্ছে বাহু স্কোয়ার, এই জন্য এর উপরে কি দিছে ভাইয়া? একটা স্কোয়ার দিছি। অপর দুই বাহুর উপর, অপর দুই বাহু কোনটা কোনটা? এইটা এবং এইটা, এবি এবং বিসি ভাইয়া লিখলাম। অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল যেহেতু বলছে এই জন্য ভাইয়া স্কোয়ার দিছি। সমষ্টির সমান, সমষ্টির এই যে সমান সমান ভাইয়া দিছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি পিথাগোরাসের উপপাদ্য। তাহলে ভাই একটু বলেন তো, আমাদের এই জিনিসটা যে পাইলাম আমরা, তাহলে এই যে এসি আছে না? হ্যাঁ, এসি আছে না? এসি মানে কি ভাইয়া? এসির পরিচয়টা কি? আমাদের অতিভুজ না? আচ্ছা, তাহলে আমি লিখতে পারি অতিভুজ। আমি এসি এটা না লিখে আমি কি অতিভুজ লিখতে পারি না? আমি কি অতিভুজ লিখতে পারি না? লিখলাম। উপরে একটা মাথার উপর স্কোয়ার আছে, এটাও দিলাম। হ্যাঁ, এই যে এবার আসে না আপনি, আপনার এখানে অ্যাবি আছে না? হ্যাঁ, এই যে অ্যাবি ভাইয়া, এই অ্যাবি বাহুর আমরা আরেকটা নামকরণ কি করছি? লম্ব করছি। তা আমরা এটাকে লম্ব স্কোয়ার কি বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। আচ্ছা, এরপর আসেন বিসি স্কোয়ার। বিসি মানে কি ভাইয়া? এই যে এই বাহুটা না, এই বাহুটার আমরা স্পেশাল নামকরণ করছি কি? ভূমি। তাহলে আমরা এটাকে বলতে পারি না ভাইয়া ভূমি স্কোয়ার? অবশ্যই বলা যাবে। হ্যাঁ, তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। আমি কি বোঝাতে পারছি সবাইকে? আচ্ছা, তো এখন আমরা তোমরা এতটুকু নোট করে নাও। অতিভুজ মানে কি বলছিলাম? সমকোণের বিপরীত বাহু, আর যে বাহুটা শোয়ানো থাকবে ওইটা ভূমি, আর যে বাহুটা দাঁড়িয়ে থাকবে ওইটা হচ্ছে লম্ব। যদিও বা ভূমি এবং লম্বের প্রপার পরিচয় কিন্তু এটা না, আপাতত এতটুকুই তবে মনে রাখলে হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা একটা ত্রিভুজ দেখি। একটা ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা ওইটা একটু দেখি। তোমাদের কিন্তু অবশ্যই বিবৃতি প্লাস এখানে যে ইয়াটা লিখে দিলাম শর্ট ফর্মটা, ওইটা কিন্তু লাগবে, ওইটা কিন্তু ভালো করে আয়ত্ত করতে হবে। হ্যাঁ,
ধর আমাদের আরেকটা ত্রিভুজ আছে হচ্ছে এরকম, তোর এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি, ঠিক আছে। আচ্ছা, তো আমি এই ত্রিভুজটাকে আরেকটু বর্ধিত করতেছি, এ বি সি টি। ভাইয়ার অঙ্কনটা এতটা ভালো না, এই জন্য এই বাহুটা একটু বাঁকা হয়ে গেছে, তোমরা আবার বাঁকা করে আঁকিও না। আচ্ছা, তো এখন আসো, ভাইয়া কিন্তু একসাথে দুইটা ত্রিভুজ এঁকে ফেলছি। তাহলে আমাদের এই যে দেখো, এই ত্রিভুজটা হচ্ছে নাম কি, এবিসি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে ভাইয়া বলেন তো সবাই? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, স্যার অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহু। ভাইয়া বলছিল হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের স্যার সমকোণ কোনটা? এই যে এই কোণটা হচ্ছে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু কোনটা? এইটা। বলতে পারেন ভাইয়া সমকোণের বিপরীত বাহু তো এডিও আছে। হ্যাঁ আছে, কিন্তু আপনি এখানে কাজ করতেছেন হচ্ছে ত্রিভুজ এবিসি নিয়ে। ত্রিভুজ এবিসি কোনটা? এ বি সি, এ বি সি। এখানে তো ডি আসা নাই, এখানে আসা নাই, তাহলে আপনার এটা আপাতত কাউন্ট আনতে হবে না। আচ্ছা, এখন সমকোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে আমি কি বলতে পারি? আমরা আগে থেকে জানি হচ্ছে কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। হ্যাঁ, তো এখন আমরা যদি এটা একটু অ্যাপ্লাই করি, কি হবে? অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহু কোনটা? এসি না স্যার? তাহলে আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু কি হইতে পারে? একটু আগে তো পড়াইলাম, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার। ভূমি কোনটা? ভাইয়া বলছিল যে বাহুটা সমানু থাকবে। কোন বাহুটা সমানু আছে? বিসি বাহুটা সমানু আছে। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আমাদের বিসি স্কোয়ার প্লাস লম্ব কোনটা? ভাইয়া বলছিল যে বাহুটা দাঁড়াই থাকবে, ওইটা হচ্ছে লম্ব। কোনটা দাঁড়াই আছে? বিটা দাঁড়ানো আছে, তাহলে আমরা কি বলতে পারি? বি স্কোয়ার, রাইট? আচ্ছা, এখন আসো আমরা যদি আরেকটা ত্রিভুজের ক্ষেত্রে একটু দেখি। কোন ত্রিভুজের ক্ষেত্রে বলেন তো সবাই? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে। হ্যাঁ, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে দেখেন তো সবাই, ত্রিভুজ এ বি ডি কোনটা? স্যার এটা না, ত্রিভুজ এ বি ডি হচ্ছে আমার এইটা। হ্যাঁ, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ পিথাগোরাস উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আগে দেখতে হবে হচ্ছে আমাদের ওই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা। হ্যাঁ, তাহলে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটার আমার কিন্তু কোণ বিটা কি? সমকোণ। হ্যাঁ, আমি কিন্তু একটা ত্রিভুজের ভিতরে দুইটা ত্রিভুজ যোগাই দিয়েছি। আচ্ছা দেখো, তাহলে আমাদের এই সমকোণের বিপরীত বাহু কোনটা? এডি। তোমরা বলতে পারো ভাইয়া এসিও তো আছে, কিন্তু আমরা এবিসি ত্রিভুজে কাজ করার সময় এসিটা কাউন্টে আনছিলাম, এবিডি এ কাজ করার সময় এসি বাহুটা কাউন্টে আনতে হবে না, এডি বাহুটা আনতে হবে। তাহলে আমাদের সমকোণের বিপরীত বাহু কোনটা? এই যে এডিটা। এডি হচ্ছে আমাদের সমকোণের বিপরীত বাহু এ বিডি। এ বিডি, এ বিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমার এডিটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। তাহলে আমরা কি বলতে পারি? সমকোণের বিপরীত বাহু মানে কি? অতিভুজ না? তার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি কোনটা স্যার? এখন কি ভূমি বিসি আছে? না, আমাদের কিন্তু এখন বড় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোনটা? বিডি। বড় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কোনটা? বিডি। ভূমি মানে কি? ভাইয়া বলছিল হচ্ছে যে বাহুটা কি থাকবে? সমানু থাকবে বিডি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব কোনটা? এবি। ওকে, এটা হচ্ছে আমাদের বড় ত্রিভুজটার ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা। তাহলে আমরা লাস্টে একটা উদাহরণ দেখে পিথাগোরাসের উপপাদ্য টপিকসটা শেষ করতেছি। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে সাথে শেয়ার করবা। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমরা আরেকটা দেখি। ধরো তোমার একটা ত্রিভুজ তোমার দেওয়া আছে এ বি সি। হ্যাঁ, তো এখন এটার ক্ষেত্রে কি বলা যায় একটু বলো তো? আমরা এটাকে যদি আরেকটু দুষ্টমি করে এখানে এভাবে করা যায় না? করা যায়। আমাদের এখানে সরি, চলো আমরা লাস্ট একটা উদাহরণ দেখি, এই পার্টটা শেষ করতেছি। হ্যাঁ, তাহলে আমাদের এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখো। হ্যাঁ, এটা একটা ত্রিভুজ তোমার দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের এটা একটা ত্রিভুজ আছে দেওয়া আছে।
এরপর হচ্ছে আরেকটা হচ্ছে এইটা, আমাদের আরো একটা দেওয়া আছে, মানে একটা ত্রিভুজের ভিতরে আমরা তিনটা একসাথে মানে শিখতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো এখন আসো আমরা নাম দিয়ে দিই, আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি ই। হ্যাঁ, তো আমরা শুরু করি। দেখো আমাদের এখানে এই যে বি কোণটা দেখো তো সমকোণ না, বি কোণটা হচ্ছে আমাদের সমকোণ। তোমরা সমকোণ চিনবা কেমনে? সমকোণ সবসময় কিন্তু লম্ব থাকে, যদি এরকম একটা লম্ব থাকে তাহলে আমরা কি মনে করব, অথবা কি ধরে নিতে পারি, ওই লম্ব ধরে নিতে পারি। লম্ব মানে হচ্ছে সমকোণ, তোমরা এটা ধরে নিতে পারো অথবা বুঝে নিতে পারো। আচ্ছা, এখন আসো আমাদের এটা হচ্ছে সমকোণ। আমাদের এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখো তো সমকোণ হচ্ছে এটা, সমকোণের বিপরীত হচ্ছে কোনটা, এটা এসি। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি, অতিভুজ বলি। ভূমি কোনটা স্যার? ভূমি হচ্ছে আমাদের বিসি। আগে কিন্তু এই বিসিটা কিন্তু এখানে ছিল। হ্যাঁ, এটা আমি এখন চিত্রটা বলে দিছি। তাহলে ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে কোনটা, বিসি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি স্কোয়ার, রাইট? আচ্ছা, এরপর আসো আমরা যদি বলি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এ বি ডি কোনটা দেখেন তো স্যার? ত্রিভুজ এ বি ডি এটা না, এই যে আপনার এটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি না, রাইট? তো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এটা সমকোণ, বিপরীত বাহু কোনটা, এই বিডিটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে সমকোণের বিপরীত বাহুটা কি হবে? অতিভুজ হবে। ঠিক আছে, তা আমাদের এডি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি স্যার? ভূমি স্কোয়ার। ভূমি কোনটা? বিসি না, এখন হচ্ছে ত্রিভুজ ডি পর্যন্ত, এতটুকু পর্যন্ত। তাহলে আমাদের ভূমি কোনটা হবে? বিডি হবে। বিডি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, লম্ব কোনটা সেম থাকবে, এবি স্কোয়ার, রাইট? আমরা লাস্ট ওয়ানটা দেখি। লাস্টের ত্রিভুজটা হচ্ছে একদম বড় ত্রিভুজটা। হ্যাঁ, একদম বড় ত্রিভুজটা এ বি ই এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে। হ্যাঁ স্যার, ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু কোনটা? এই না, তাহলে অতিভুজ স্কোয়ার। সমকোণের বিপরীত বাহু এই, তাই এইটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এই স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি কোনটা স্যার? আমার এই যে এই বাহুটা সমানো আছে না, আগে সমানো ছিল হচ্ছে একদম সোজাভাবে, এই যে আগে সমানো ছিল হচ্ছে এইভাবে, কিন্তু এখন আমি এই চিত্রটাকে উল্টাই দিছি হচ্ছে এটার ক্ষেত্রে, রাইট? আচ্ছা, তো এখন আসো আমাদের ভূমি স্কোয়ার, ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই বিই, বি এটা হচ্ছে আমাদের পুরোটাই ভূমি। তাহলে বিই স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, লম্ব কোনটা স্যার? এ বি, এটা সেম থাকবে। ঠিক আছে, এ বি স্কোয়ার। তো মোটামুটি এই বেসিকগুলাই জানলে হবে। তোমরা হয়তো অনেকে আগে থেকে জানতা, যারা জানতো ওদের জন্য একটু রিভাইজ হয়ে গেল, আর যারা জানতো না আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো টেনশন করার দরকার নেই, ভাইয়াকে বললে ভাইয়া কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দিব। হ্যাঁ, তো আমাদের এই অধ্যায়ের জন্য পিথাগোরাসের পদ্ধতিটুকুই বুঝলে হবে। আমাদের অবভিয়াসলি কিন্তু বিবৃতিটা মনে রাখতে হবে। বিবৃতির উপর ভিত্তি করে আমরা যে এই যে বলতেছি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, এগুলো একটু কথাগুলো বলতে পারতে হবে। তুমি এতটুকু মনে রাখো, ভাই একটু রিভাইজ করতেছি। সমকোণী ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজে একটা কোণ সমকোণ, সমকোণের চিহ্ন কোনটা? এই চিহ্নটা হচ্ছে সমকোণের চিহ্ন। সমকোণের বিপরীত বাহুকে ভাই কি বলতেছে? অতিভুজ বলতেছে। ভূমি কোনটা? যে বাহুটা সরানো থাকে। লম্ব কোনটা? যে বাহুটা দাঁড়ানো থাকে। তাহলে আমাদের অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এইটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলতেছি। আমাদের এই অধ্যায়ের জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে চলো আমরা নেক্সট টপিক্সে চলে যাই। আমাদের নেক্সট টপিক্স হচ্ছে লম্ব বিক্ষেপ। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার লম্ব বিক্ষেপ নিয়ে আলোচনা করি। তো লম্ব বিক্ষেপের কিন্তু তিনটা ক্যাটাগরি আছে। লম্ব বিক্ষেপের তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আমাদের রেখাংশের ক্ষেত্রে লম্ব বিক্ষেপ, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই অধ্যায়ের উপপাদ্যগুলো বোঝার জন্য। এরপর হচ্ছে বিন্দুর লম্ব বিক্ষেপ, এরপর হচ্ছে কোন সরলরেখার উপর লম্ব সরলরেখার অভিক্ষেপ। ঠিক আছে, আমাদের মূলত বুঝতে হবে হচ্ছে রেখাংশের লম্ব বিক্ষেপ এটা, আর এই দুইটা হচ্ছে মূলত এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যদিও বা আমরা তারপরও বুঝাই দিব সম্পূর্ণভাবে। হ্যাঁ, তাহলে আমাদের চলো আমরা রেখাংশের ক্ষেত্রে লম্ব বিক্ষেপটা একদম ডিটেলসে আলোচনা করি সবার আগে। তো এখন আমি কিন্তু এক পাশে রেখাংশের ক্ষেত্রে লম্ব বিক্ষেপ যেটা, ওইটার যে ডেফিনেশন, ওটা সংজ্ঞা, ওইটা কিন্তু লিখে রাখছি। তোমরা আপাতত ওইদিকে তাকাইও না,
আমি বুঝাই দিচ্ছি, আগে ওইটা বুঝে নাও। হ্যাঁ, তো লম্ব বিক্ষেপ মানে কি? লম্ব বিক্ষেপের মূল কথাটা সবাই একটু মনে রাখবা। লম্ব বিক্ষেপ মানে কি বোঝায়? লম্ব বিক্ষেপ বলতে বোঝায় মূলত হচ্ছে ছায়া। ঠিক আছে, লম্ব বিক্ষেপ বলতে আসলে কি বোঝায়? শ্যাডো বা ছায়া। জিনিসটা আসলে কিরকম? ধরো ভাইয়া এখানে হচ্ছে একটা এবি সরল রেখা আঁকলাম, এখানে হচ্ছে আমি একটা এবি সরল রেখা আঁকছি। হ্যাঁ, তো এখন আসো এই এবি সরল রেখার উপরে ধরো আমি আরেকটা সরল রেখা আঁকছি, এটা হচ্ছে আমার সিডি সরল রেখা। কথা বুঝতে পারছো? তো এখন আসো এইটা হচ্ছে এবি সরল রেখা, এটা হচ্ছে আমার সিডি সরল রেখা। এই সিডি সরল রেখাটা কিন্তু এবি সরল রেখার উপরে। হ্যাঁ, তো এখন আসো আমি উপর থেকে যদি কি করি, উপর থেকে যদি আমি লাইট দেই, উপর থেকে যদি আমি লাইট দিই, এই যে দেখো ধরো আমি উপর থেকে একটা লাইট দিছি। তো এখন আসো আমি উপর থেকে লাইট দিছি, ফলে কি হবে স্যার একটু বলেন তো আপনারা? উপর থেকে লাইট দেওয়ার ফলে এই সিডি এর যে ছায়াটা এটা কিন্তু এবি এর উপর পড়বে, এবি এর উপর পড়বে। ধরি আমাদের এবি সরলরেখার উপর সিডি রেখাংশের ছায়াটা হচ্ছে এইটা, ছায়াটাও এইটা। স্যার ছায়া কেন পড়তেছে? ছায়া পড়তেছে হচ্ছে কারণ আমি উপরে লাইট দিছি এই জন্য। হ্যাঁ, তো এখন আসো উপর থেকে ছায়া পড়তেছে, উপর থেকে ছায়া পড়তেছে, এই যে এটা হচ্ছে ছায়ার অংশটা, এটাই হচ্ছে আমার ছায়ার অংশটা। হ্যাঁ, দেখো তো স্যার এই ছায়াটা কার ছায়া? এটা হচ্ছে সিডি রেখাংশের ছায়া। স্যার সিডি রেখাংশের ছায়াটা কার উপর? এবি সরলরেখার উপর। আশা করি এতটুকু হলে তোমাদের ক্লিয়ার হয়েছে। এবি সরলরেখার উপর সিডি সরলরেখার ছায়াটা পড়ছে। স্যার আমাকে একটু বলেন তো ছায়াটা কোথা থেকে স্টার্ট হয়েছে? দেখেন তো এখান থেকে স্টার্ট হয়েছে না? এখানে গিয়ে শেষ হয়েছে না? এই যে দেখেন তো, আমি যদি বলি স্যার এই অংশটা, এই অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের সিডি সরলরেখার ছায়ার দৈর্ঘ্য না? হ্যাঁ, সিডি সরলরেখার ছায়ার দৈর্ঘ্য না? কোনটা দেখেন তো? এই যে এই অংশটা, আমরা একটু নাম দিয়ে দিই বোঝার সুবিধার্থে, সি প্রাইম ডি প্রাইম। ওকে, দেখেন তাহলে আমাদের সি প্রাইম ডি প্রাইম এটা হচ্ছে সিডি সরলরেখার ছায়ার দৈর্ঘ্য। এই যে সিডি সরলরেখার ছায়ার দৈর্ঘ্য সি প্রাইম ডি প্রাইম, এই সি প্রাইম ডি প্রাইম এটাই হচ্ছে আমার লম্ব বিক্ষেপ। কথা বুঝতে পারছি? তাহলে আমার এই সি প্রাইম ডি প্রাইম এটাই হচ্ছে আপনার লম্ব অভিক্ষেপ। তাহলে স্যার লম্ব অভিক্ষেপের মূল কনসেপ্ট কি? লম্ব অভিক্ষেপের মূল কনসেপ্ট হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের কি? লম্ব অভিক্ষেপ। আমি কি বোঝাতে পারছি? তাহলে আমাদের এইটাই হচ্ছে লম্ব অভিক্ষেপের মূল কনসেপ্ট। আমি যদি একটু তোমাদেরকে সামারি করে দিই, তাহলে দেখো আমরা প্রথমে এবি একটা সরলরেখা আঁকছিলাম, এবি সরলরেখার উপর সিডি আরেকটা সরলরেখা আঁকছি, সবার উপরে লাইট দিছি, ফলে কি হয়েছে? এবি সরলরেখার উপর সিডি সরলরেখার একটা ছায়া পড়ছে, এই ছায়াটার দৈর্ঘ্যটাই হচ্ছে সিডি সরলরেখার লম্ব বিক্ষেপ। ওকে, আমি যদি একটু তোমাদেরকে বলি এবি সরলরেখার উপর সিডি সরলরেখার, এবি সরলরেখার উপর সিডি সরলরেখার লম্ব বিক্ষেপ হচ্ছে সি প্রাইম ডি প্রাইম। কথা বুঝতে পারছি? আশা করি কথাটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আসো একটু সবাই খেয়াল করো, দেখো আমি একটা সরলরেখা আঁকছি, এই যে এখানে একটা সরলরেখা আঁকছি, এবি সরলরেখা, নামগুলো সেমই দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরো আমি এখানে আরেকটা রেখাংশ আঁকছি, এখানে আমি আরেকটা রেখাংশ আঁকছি, ধরো আমাদের এই রেখাংশটা হচ্ছে সিডি রেখাংশ। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসো এই সিডি রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা বলো তো সবাই? প্রান্ত বিন্দু মানে একদম শেষে যে বিন্দুগুলো আছে, দেখো তো প্রান্ত বিন্দু দুইটা না? এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। প্রান্ত বিন্দু বলতে ভাইয়া কি বুঝাচ্ছি? শেষে, একদম শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে, একদম বাইরের দিকে যে বিন্দুটা আছে ওইটাকে ভাইয়া প্রান্ত বিন্দু বুঝাচ্ছি। তাহলে প্রান্ত বিন্দু কয়টা স্যার? প্রান্ত বিন্দু হচ্ছে দুইটা, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। ওকে, তো এখন আসো এবি সরলরেখার উপর এই সিডি রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু থেকে আমি কি আঁকবো? এবি সরলরেখার উপর লম্ব আঁকবো। তাহলে আমি এই সি প্রান্ত থেকে একটা লম্ব আঁকতেছি, এই লম্বের নাম দিয়ে দিলাম ধরেন আমি সিই। হ্যাঁ, এই প্রান্ত বিন্দু থেকে একটা লম্ব আঁকতেছি, এটা নাম দিয়ে দিলাম হচ্ছে ডি এফ। ওকে, তাহলে আমার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। স্যার লম্ব জিনিসটাকে একটু যদি আমাদেরকে ফিল করাতে চাই, ধরেন আপনার এইটা একটা মার্কার আছে, এই মার্কারটার উপর যদি এই যে লাল মার্কারটা যেভাবে একদম দাঁড়ায় আছে, এই ফরমেশন অথবা এই গঠনটাই হচ্ছে লম্ব। যদি একটু ভাবে বাঁকায় থাকে ওইটা কিন্তু লম্ব বলা যাবে না। একদম যদি সোজা এভাবে খাড়া দাঁড়ায় থাকে, এই যে দেখো একদম খাড়া দাঁড়ায় থাকে, এটাকে আমরা লম্ব বলতে পারি, এই গঠনটাকে আমরা লম্ব বলতে পারি। ঠিক আছে, তো এই লম্ব সবসময় যে এরকম সোজা হবে এরকম না, ধরো এই ফরমেশনটাও লম্ব হইতে পারে, এভাবে এই ফরমেশনটাও লম্ব হইতে পারে। হ্যাঁ, এই ফরমেশনটাও লম্ব হইতে পারে, এভাবে এটাও হইতে পারে, যদি কখনো এভাবে বাঁকাই থাকে।
তাহলে এটা কিন্তু লম্ব হবে না। লম্ব হওয়ার জন্য অবভিয়াসলি এভাবে কিন্তু সোজা থাকতে হবে, সোজা গঠনটা সোজা থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো আমরা কি করছি, এবি সরলরেখার উপর সিডি সরলরেখার দুইটা প্রান্ত বিন্দু থেকে কি করছি, দুইটা লম্ব আঁকছি। আচ্ছা, তো এখন আসো স্যার এখানে কিছু একটা খেয়াল করতেছেন, একটু আগে বলছিলাম না এইটা কার চিহ্ন, সমকোণের চিহ্ন। লম্ব আঁকলে ওইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। একটু জাস্ট রিকেপ করলাম আর কি। আচ্ছা, তো এখন আসেন দুইটা লম্ব আঁকাতে দুই প্রান্ত বিন্দু থেকে দেখেন তো এই অংশটা আবদ্ধ হয়ে গেছে না, এই যে ইএফ অংশটা আবদ্ধ হয়ে গেছে না, এই যে ইএফ অংশটা হচ্ছে আপনার বইয়ের ভাষায় লম্ব বিক্ষেপ। স্যার কার লম্ব বিক্ষেপ? সিডি বাহুর লম্ব বিক্ষেপ, সিডি রেখাংশের লম্ব বিক্ষেপ। ঠিক আছে, সিডি রেখাংশের লম্ব বিক্ষেপ কার উপর? এবি বাহুর উপর। লম্ব বিক্ষেপটা কার? লম্ব বিক্ষেপটা হচ্ছে আপনার ইএফ। লম্ব অভিক্ষেপটা কার? এটা হ্যাঁ, মনে হয় দেখা যাচ্ছে না। আচ্ছা, এই ইএফটা হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ। এই যে দেখেন ইএফটা হচ্ছে লম্ব বিক্ষেপ। এটা কার লম্ব বিক্ষেপ? এটা হচ্ছে সিডি রেখাংশের লম্ব বিক্ষেপ। ঠিক আছে, এই সিডি রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে ইএফ। এটা কার উপর? ইএফটা কার উপর? এবি বাহুর উপর। কার উপর যদি বলি, এটা হচ্ছে আপনার এবি বাহুর উপর। তাহলে ভাইয়া কি করছেন আপনি, লম্ব আঁকার জন্য দুইটা যার লম্ব বিক্ষেপ বের করতে যাচ্ছি তার দুইটা প্রান্তবিন্দু থেকে, আমরা কার লম্ব বিক্ষেপ বের করতে যাচ্ছিলাম? সিডি রেখাংশের তার দুইটা প্রান্তবিন্দু থেকে এবি রেখার উপর দুইটা লম্ব আঁকছি। ওই লম্বটা মাঝখানে যে অংশটা কি করছে, সীমাবদ্ধ করে ফেলছে, ওইটাকে আমরা কি বলতেছি? লম্ব বিক্ষেপ বলতেছি। আর ভাইয়া প্রথমে বোঝার জন্য কি বলছিলাম, যে ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। আপনি যদি এখানের উপর থেকে সেম ভাবে ছায়া লাইট দেন, ছায়াটা কিন্তু হবে এটাই। ঠিক আছে, এটাই আপনার লম্ব বিক্ষেপ ইএফ এর ক্ষেত্রে। তো এখন ভাইয়া এই অংশে যে কাজটা করছি, এই কাজটা করার সময় যে কথাগুলো বলছি, এই কথাগুলো বইয়ের ভাষায় আমি এখানে পাশে লিখে দিছি। তাহলে আসেন আমরা একটু পড়ে শোনাই। এখানে দেখেন, কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো রেখাংশের লম্ব বিক্ষেপ বলতে ওই রেখাংশের দুই প্রান্ত হতে উক্ত নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। ঠিক আছে, পাদবিন্দু মানে হচ্ছে এই যে ইটা একটা পাদবিন্দু, একটা পাদবিন্দু মানে পা বোঝাচ্ছে আর কি। পা মানে কি? নিচের প্রান্ত। যেটা ধরেন আপনার এটা যদি একটা গঠন হয়, তো উপরে যেটা অংশ এটাকে আমরা কি বলি? মাথা। হ্যাঁ, অথবা আদি প্রান্ত বলতে পারি। তো নিচে যেটা অংশ এটাকে আমরা কি বলতে পারি? শেষ প্রান্ত। অথবা কি বলতে পারি? অথবা পাদও বলতে পারি। হ্যাঁ, অথবা কি বলতে পারি? পাদ মানে শেষ প্রান্ত যেটা, অথবা নিচের যে প্রান্তটা আছে ওইটা বোঝায় আর কি। হ্যাঁ, এখন আসলে মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। তা আমি একটু বুঝে দিই, দেখো, কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো রেখাংশের লম্ব বিক্ষেপ বলতে কোনো নির্দিষ্ট সরলরেখার উপর। তাহলে ভাইয়া দেখেন তো আমরা এবি বাহুর উপর করছি না কাজটা? তাহলে আমাদের কোনো নির্দিষ্ট সরলরেখার উপর, তাহলে কোনো নির্দিষ্ট সরলরেখা বলতে এখানে কি বোঝাচ্ছে? এবিটা। ঠিক আছে, এবিটা। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। কোন রেখাংশের লম্ব বিক্ষেপ বলতে তারা আমাদের সিডি রেখাংশের লম্ব বিক্ষেপ বের করছি। এই যে দেখেন, সিডি রেখাংশের লম্ব বিক্ষেপ বলছি। লম্ব বিক্ষেপ বলতে ওই রেখাংশের দুই প্রান্ত বিন্দু থেকে। প্রান্ত বিন্দু কোনটা? একদম সর্ব বাইরের যে দুটো বিন্দু আছে ওগুলোকে আমরা প্রান্ত বিন্দু বলতেছি। দুই প্রান্ত বিন্দু হতে উক্ত নির্দিষ্ট সরলরেখা বলতে কোনটা বোঝাচ্ছে ভাইয়া? এই এবিটাই বোঝাচ্ছে। উপর অঙ্কিত লম্বের লম্ব কোনটা? সিডি সিই এবং ডিএফ। ঠিক আছে, অঙ্কিত লম্বের পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। মধ্যবর্তী দূরত্ব কোনটা? এইটা। ঠিক আছে, পাদবিন্দু কোনটা? এটা মানে ইএফ। আর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ইএফ, অথবা দৈর্ঘ্যটা বলতে পারো। এই ইএফটাই হচ্ছে তোমার সিডি রেখাংশের লম্ব বিক্ষেপ। আশা করি তোমরা ডেফিনেশনটা বুঝতে পারছো। কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো রেখাংশের লম্ব বিক্ষেপ বলতে ওই রেখাংশের দুই প্রান্ত বিন্দু হতে উক্ত নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। তোমাদের ডেফিনেশনটা মুখস্থ করতে পারো, নোট খাতে জাস্ট সৌন্দর্যের জন্য লিখে রাখিও। এমনি লম্ব বিক্ষেপ জিনিসটা কি, এই দুটোকে তোমরা মাথায় রাখলে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আসো কয়েকটা লম্ব বিক্ষেপের উদাহরণ বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো এখন আসো দেখো, আমাদের এখানে একটা রেখা আছে, এটা হচ্ছে আমাদের এবি রেখা। একটু খেয়াল করিও ভাইয়া। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে এবি রেখা।
আর আমাদের এটা হচ্ছে সিডি রেখা। তাহলে আমরা যদি এবি রেখার উপর সিডি রেখার লম্ব অভিক্ষেপ বের করতে চাই, কি করি আমরা বলুন তো সবাই? আমরা করি হচ্ছে লম্ব আঁকি। আমরা লম্ব আঁকলাম দুইটা লম্ব আঁকলাম, এটা হচ্ছে আমাদের ইএফ। তাহলে আপনার এই যে মধ্যবর্তী যেই দূরত্বটা, এটা হচ্ছে আপনার লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ? সিডি এর লম্ব অভিক্ষেপ কার উপরে? এবি এর উপরে। আচ্ছা, বুঝলাম স্যার, একটু খেয়াল করিয়েন। হ্যাঁ, একটু খেয়াল করেন ভাইয়া, কিন্তু এটা খুব সুন্দর জিনিস বোঝাতে যাচ্ছে এখন। তো এখন আসেন, এই যে আপনার সি প্রান্তটা আছে না, এই সি প্রান্তটাকে ভাইয়া আরেকটু নিচে করে রাখতেছি, একটু নিচে করে রাখতেছি। দেখেন এই যে এরকম, রাইট? তাহলে এখন দেখেন আমি লম্ব আঁকলাম ই এফ। হ্যাঁ, তাহলে আপনার এই ইএফটা হচ্ছে লম্ব অভিক্ষেপ কার? সিডি বাহু লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? তাহলে ভাইয়া কিন্তু আবার আরেকটা কাজ করতেছি, এটা হচ্ছে এই সি প্রান্তটাকে আরেকটু নিচে নামাচ্ছি। দেখেন তো, এখানে কিন্তু একটু তুলনামূলক বেশি উপরে ছিল, এখানে কিন্তু আরেকটু নিচে নামাই দিছি, এখানে কিন্তু আরেকটু নিচে নামাই দিছি। তাহলে এটা হচ্ছে আপনার সিডি রেখাংশ, এটা হচ্ছে আপনার এবি রেখাটা, আর এটা হচ্ছে একটা লম্ব, এটা হচ্ছে আরেকটা লম্ব। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এটা ই হবে, এটা হবে এফ। তাহলে মধ্যবর্তী যে দৈর্ঘ্যটা, এটা আপনার কি? এটা হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ। ইএফটাই আপনার লম্ব বিক্ষেপ কার উপর? এবি রেখার উপর। কার লম্ব বিক্ষেপ? সিডি এর লম্ব বিক্ষেপ। কথা বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আসো ভাইয়া, দেখো তো এই দূরত্বটা এতটুকু ছিল, এখানে এতটুকু ছিল, এখানে এতটুকু ছিল। ওকে, বুঝলাম। তো এখন আসো, লাস্ট অফ অল আমি এই সিটাকে, সি বিন্দুটাকে একদম এবি এর সাথে লাগাই দিচ্ছি, একদম এবি এর সাথে লাগাই দিচ্ছি। দেখো এই যে, এখন আমার যে সি প্রান্ত বিন্দুটা আছে না, এই সি প্রান্ত বিন্দুটা কিন্তু একদম এখানের উপরে, মানে এবি রেখার উপরে চলে আসছে, এবি রেখার উপর চলে আসছে। আর এটা হচ্ছে ডি। ওকে, তো এখন আসো, লম্ব বিক্ষেপ বের করার জন্য আমাদের কি আঁকতে হয়? অবভিয়াসলি লম্ব আঁকতে হয়। তাহলে আমি এই সি প্রান্ত বিন্দুটা কিন্তু কি করছি? এবির উপর লাগাই দিছি। তাহলে এখন সি প্রান্ত বিন্দু হতে আমি যদি একটা লম্ব আঁকি এবির উপরে, স্যার ওইটা কি দেখা যাবে? আর দেখেন তো, ওইটা কি আর দেখা যাবে? ওইটা কিন্তু আর দেখা যাবে না। ঠিক আছে? তাহলে আমাদের একটা বিন্দু আমরা এখানে ই ধরে নিছি, এবং ডি থেকে আমরা এখানে আরেকটা কি আঁকছি, আরো একটা লম্ব আঁকছি, এটা হচ্ছে এফ। আমরা কিন্তু সি প্রান্ত বিন্দু থেকে লম্ব আঁকছি, ওটা কিন্তু এতটাই ছোট যে মানে আমাদের দেখা যাচ্ছে না। তাহলে আমাদের মধ্যবর্তী যে দৈর্ঘ্যটা, ওইটা হচ্ছে আপনার কি? এটা হচ্ছে আপনার লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? ভাই এটাই বুঝতে চাচ্ছিলাম। দেখেন এই যে সিটা কিন্তু নিচে নামছে, এই চিত্রটাতে সিটা নিচে নামছে, এই চিত্রটাতে সিটা আরেকটু নিচে নামছে, এই চিত্রটাতে হচ্ছে সিটা এতটাই নিচে নামছে যে একদম এবি এর উপরে প্রতিস্থাপিত হয়ে গেছে। এবং এখন লম্ব বিক্ষেপ বের করার জন্য কি করতে হয়? অবভিয়াসলি লম্ব আঁকতে হয়। তো আমরা লম্ব আঁকলাম, সি বিন্দু থেকে লম্ব আঁকছি, কিন্তু ওই লম্বটা এতটাই ছোট যে দেখা যাচ্ছে না। ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ। আচ্ছা, তো আমরা লাস্ট আরেকটা বা দুইটা উদাহরণ দেখি যে রেখাংশের ক্ষেত্রে লম্ব বিক্ষেপটা। আচ্ছা, তো এখন আসো আমরা একটা ত্রিভুজ আঁকি। এখন একদম আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, বলেন স্যার আপনার এটা একটা ত্রিভুজ দেওয়া আছে আপনার। হ্যাঁ, তো এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। আপনাকে কি করতে হবে? আপনাকে বের করতে হবে হচ্ছে এই যে এসি বাহুর লম্ব বিক্ষেপটা বের করতে হবে। এসি বাহুর, এই যে এসি বাহুর লম্ব বিক্ষেপটা বের করতে হবে। তো লম্ব বিক্ষেপ বের করার জন্য কি করতে হবে? আপনার লম্ব আঁকতে হবে। তাহলে আমরা এই যে এ বাহু এবি আছে না, এবিকে আমরা একটু বর্ধিত করতেছি, ধরেন আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। হ্যাঁ, তাহলে আমরা বিডি বাহুর উপর, বিডি বাহুর উপর, বিডি বাহুর উপর কার লম্ব বিক্ষেপ আঁকতে যাচ্ছি? এসি রেখাংশের কি আঁকতে যাচ্ছি? লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ আঁকতে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? অবভিয়াসলি লম্ব আঁকতে হবে। তাহলে স্যার আপনাদেরকে একটু আগে বললাম, দেখেন তো এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ আঁকতে যাচ্ছি না আমরা। তো এখন এই এসির দুইটা প্রান্ত বিন্দু কোনটা? এখানে একটা প্রান্ত বিন্দু আছে স্যার, এখানে একটা প্রান্ত বিন্দু আছে। তাহলে এ প্রান্ত বিন্দু কিন্তু আপনার বিডি রেখাংশ, বিডি রেখার উপরে, একদম উপরে। তাহলে আমরা এ প্রান্ত বিন্দু থেকে যদি একটা লম্ব আঁকি, ওটা কিন্তু আর দেখা যাবে না। হ্যাঁ, এরপর আসেন সি প্রান্ত বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকলাম, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। ওকে, তাহলে আমাদের এইটার একটা নাম দিয়ে দিচ্ছি, সি প্রান্ত বিন্দু থেকে যে লম্বটা আসছে ওইটা, যার আমরা সিই নাম দিলাম। তাহলে আপনার সীমাবদ্ধ অঞ্চল কোনটা? মধ্যবর্তী দূরত্ব কোনটা? দেখেন তো এই এই না, আপনার এই যে এই, এটা আপনার মধ্যবর্তী অঞ্চল না? তাহলে এই এইটাই হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ, এইটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। আমি কি বুঝতে পারছি?
হ্যাঁ, আপনার এটা হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ। তো আমরা এ প্রান্ত বিন্দু থেকে লম্বটা আঁকছি, ঠিক আছে, কিন্তু এটা এতটাই ছোট যা দেখা যাচ্ছে না, কারণ এ প্রান্ত বিন্দুটা হচ্ছে বিডি এর একদম উপরে, একদম উপরে। আমি কি বুঝতে পারছি আশা করি সবাইকে? আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি লম্ব বিক্ষেপের বেসিক। আমরা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে কোনটা? এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে এইটা। হ্যাঁ, এটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, আমাদের উপপাদ্যটা বুঝতে তখন সহজ হয়ে যাবে। এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে আমরা আরেকটা দেখি। আসো, ধরো আমরা একটা ত্রিভুজ আঁকতেছি। ধরো তোমার এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি। হ্যাঁ, এখন তোমাকে বলছে হচ্ছে এই যে এ বি বাহুর, একটু বাহুটা বাঁকা হয়ে গেছে, এ বি বাহুর লম্ব বিক্ষেপ বের করতে হবে তোমাকে, ঠিক আছে? এ বি এর লম্ব ও বিক্ষেপ, স্যার এটা কার উপরে? এটা হচ্ছে আপনার বিসি এর উপর, বিসি এর উপর এ বি বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে আমাদের কি করতে হবে? অবভিয়াসলি দুইটা লম্ব আঁকতে হবে। লম্ব আমরা কোথেকে আঁকি? প্রান্ত বিন্দু থেকে। স্যার প্রান্ত বিন্দু মানে কি বলছি? একদম একদম বাইরের বিন্দুটা হচ্ছে আপনার প্রান্ত বিন্দু। হ্যাঁ, তো এটা হচ্ছে দুইটা প্রান্ত বিন্দু আছে কার? এ বি বাহুর। হ্যাঁ, অথবা এ বি রেখাংশের বলতে পারেন, কোনো সমস্যা নেই স্যার। বাহুর রেখাংশ এগুলা নিয়ে এতটা প্যাঁচ মারার দরকার নেই, আপনি বলেন, সমস্যা নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার এ। তো আমরা এ বিন্দু, আমরা কি করতে যাচ্ছি? এ বি বাহুর লম্ব বিক্ষেপ না, তো এই প্রান্ত বিন্দু থেকে একটা লম্ব আঁকছি। এই যে একটা লম্ব আঁকছি, লম্ব আঁকছি যে এই জন্য এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যায়। 90 ডিগ্রি কোণ থাকলে আমরা কি বলি? সমকোণ। এটা হচ্ছে সমকোণের চিহ্ন, এই জন্য দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা নাম দিয়েছি হচ্ছে এই। আর এই বি বিন্দুটা কিন্তু আপনার বিসি বাহুর উপরে, এই জন্য এখান থেকে যে লম্বটা আঁকছি এটা দেখা যাচ্ছে না। তাহলে আপনার সীমাবদ্ধ অঞ্চল মানে মধ্যবর্তী দূরত্ব কোনটা? দেখেন তো, এই বিটা আপনার মধ্যবর্তী দূরত্ব না? তাহলে আপনার এটা হচ্ছে কি? এটা হচ্ছে লম্ব ও বিক্ষেপ বি। তাহলে আমার বিটা হচ্ছে লম্ব বিক্ষেপ, কার লম্ব বিক্ষেপ? এ বি বাহুর লম্ব বিক্ষেপ। বিটা লম্ব বিক্ষেপ কার উপর? বিসি বাহুর উপর, রাইট? তাহলে আমাদের মূল বেসিক যেটা, ওইটা হচ্ছে স্যার প্রথমে ভাই বলছিল হচ্ছে লম্ব বিক্ষেপ মানে হচ্ছে ছায়া। ওকে, বুঝলাম। এরপর হচ্ছে লম্ব বিক্ষেপ যখন আপনি বের করতে চাইবেন, সরি, আপনি যখন লম্ব বিক্ষেপ বের করতে চাইবেন তখন কি করতে হবে? অবভিয়াসলি দুইটা লম্ব আঁকতে হবে। তো এখন আমরা এই যে লম্বটা আঁকতেছি, দেখেন এই যে লম্বটা আঁকছি, তো আমাদের এই প্রান্ত বিন্দুটা আমরা এতটাই নিচে নামাই দিছি যে একদম লাস্ট চিত্রের ক্ষেত্রে হচ্ছে যার উপর লম্ব বিক্ষেপটা আঁকতেছিলাম, দেখেন তো, যার উপর লম্ব বিক্ষেপটা আঁকতেছিলাম একদম তার উপরে ওভারল্যাপ করছে, তার উপরে পড়ে গেছে গা। ফলে আমরা এই প্রান্ত বিন্দু থেকে যে লম্বটা আঁকছি এটা কিন্তু এই চিত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু এই চিত্রটার ক্ষেত্রে কিন্তু এই লম্বটা দেখা যাইতেছে না। ওকে, তো আমরা যদি আরেকবার দেখাই, দেখেন দুইটা প্রান্ত বিন্দু থেকে আমরা দুইটা লম্ব আঁকছি, এই মাঝখানে সীমাবদ্ধ অঞ্চলটা হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ, বুঝছেন? তো এরপর এখানে আসেন, দেখেন যে এই প্রান্ত বিন্দুটা আমরা একদম একদম লাগাই দিছি। হ্যাঁ, তো এখন এখান থেকে যে লম্বটা এখানে রাখছিলাম, এই লম্বটা হচ্ছে এখানে ক্ষেত্রে আর দেখা যাবে না। আমরা এই প্রান্ত বিন্দুকে একটা লম্ব আঁকছি, এটা হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ, ঠিক আছে? মাঝখানে যে মধ্যবর্তী অঞ্চলটা এটা হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ। তাহলে আমরা এরপরে দেখবো, এখন আমরা দেখছি হচ্ছে রেখাংশের ক্ষেত্রে লম্ব বিক্ষেপ, রেখাংশের ক্ষেত্রে লম্ব বিক্ষেপ। এরপর আমরা দেখবো হচ্ছে বিন্দুর ক্ষেত্রে লম্ব বিক্ষেপ। আমাদের রেখাংশের ক্ষেত্রে যে যদি বুঝে যাও, তাহলে বিন্দুর ক্ষেত্রে এবং কোন একটা সরলরেখার উপর অন্য একটা সরলরেখার লম্ব বিক্ষেপ, লম্ব সরলরেখার লম্ব বিক্ষেপ বলে কিন্তু সহজে বুঝে যাবা। এতটুকু দেখলাম হচ্ছে রেখাংশের ক্ষেত্রে লম্ব বিক্ষেপ। আমরা এখন দেখবো হচ্ছে বিন্দুর ক্ষেত্রে লম্ব বিক্ষেপ। আমাদের লম্ব বিক্ষেপ আর বেশিক্ষণ টাইম দিতে হবে না, কারণ হচ্ছে আমরা রেখাংশের লম্ব বিক্ষেপ মোটামুটি অনেক ডিটেলস আলোচনা করছি। তো বন্ধুরা, আমরা রেখাংশের লম্ব বিক্ষেপ বোঝানোর সময় প্রথমে যেভাবে বুঝিয়েছিলাম ওইটা হচ্ছে ছায়া অথবা ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। হ্যাঁ, তোমরা মূল কথাটা মনে রাখবো, লম্ব বিক্ষেপ বলতে হচ্ছে ছায়া বোঝায়। আচ্ছা, তো এখন এই এ বি রেখার উপরে আমরা কিন্তু এই একটা বিন্দুর লম্ব বিক্ষেপ নির্ণয় করতে চাচ্ছি। হ্যাঁ, তো এখন আসো, আমরা কি করতেছি? পি বিন্দুর লম্ব বিক্ষেপ নির্ণয় করতে চাচ্ছি এ বি রেখাংশের উপর অথবা রেখার উপর, যেটাই বলো না কেন। তাহলে আমরা উপর থেকে একটা আলো ফেলছি, এই যে দেখো উপর থেকে আলো ফেলছি। এখন এই আলো ফেলার ফলে কি হবে? এ বি রেখার উপরে একটা ছায়া পড়বে। কার ছায়া পড়বে? পি বিন্দুর ছায়া পড়বে। তাহলে আমরা কি বলছি যে লম্ব বিক্ষেপ মানে হচ্ছে ছায়া, তাহলে পি বিন্দু ছায়াটাই হবে হচ্ছে পি বিন্দু লম্ব বিক্ষেপ। তাহলে পি বিন্দু ছায়াটা কোথায় পড়বে? পি বিন্দুর ছায়াটা পড়বে হচ্ছে ঠিক এই বরাবর, অর্থাৎ পি বিন্দুর ঠিক নিচ বরাবর, পি বিন্দুর ঠিক নিচ বরাবর হচ্ছে পি বিন্দুর ছায়াটা পড়বে। তাহলে আমরা কি জানি? ছায়াটাই হচ্ছে তোমার কি? লম্ব বিক্ষেপ। তাহলে আমরা কি বলতে পারি? স্যার বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে একটা কি? বিন্দু। এরপর আসলে আমরা বইয়ের ভাষা একটু দেখি যে বইয়ের ভাষা কি বলছে।
কোনো নির্দিষ্ট সরলরেখার উপর, কোনো নির্দিষ্ট সরলরেখার উপর, এইটুকু তো আমরা স্যার বুঝে গেছি না? দেখেন তো, কোনো নির্দিষ্ট সরলরেখা বলতে কি বুঝাইতেছে? যার উপর আপনি লম্ব বিক্ষেপটা আঁকতেছেন ওইটাই আর কি। হ্যাঁ, কোনো নির্দিষ্ট সরলরেখা বলতে ওইটা বোঝাচ্ছে। কোনো নির্দিষ্ট সরলরেখার উপর, আমাদের এখানে কোনো নির্দিষ্ট সরলরেখা কোনটা? এবি। কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ বলতে, কোনো বিন্দু বলতে কি? পি বিন্দুটা। সেই বিন্দু হতে উক্ত নির্দিষ্ট রেখার উপর, উক্ত নির্দিষ্ট রেখা কোনটা স্যার? এবি, উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। তার মানে হচ্ছে আপনি একটা বিন্দু লম্ব বিক্ষেপ নির্ণয় করতে যাচ্ছেন, তাহলে যে নির্দিষ্ট রেখার উপর লম্ব বিক্ষেপ নির্ণয় করতে যাচ্ছেন, ওই বিন্দু হতে ওই নির্দিষ্ট রেখার উপর একটা কি আঁকতে হবে? একটা লম্ব আঁকতে হবে। তাহলে আমরা পি বিন্দুর লম্ব বিক্ষেপ নির্ণয় করতে যাচ্ছি, তাহলে আমরা নির্দিষ্ট রেখা এবি এর উপরে একটা লম্ব আঁকছি, কোন বিন্দু হতে? বি বিন্দু হতে একটা লম্ব আঁকছি। তাহলে এই লম্বের পাদবিন্দু কোনটা? এইটা হচ্ছে পাদবিন্দু। পাদবিন্দু মানে হচ্ছে একদম নিচে যে বিন্দু দুটো থাকে ওইটাকে পাদবিন্দু হিসেবে আপনারা মনে রাখতে পারেন। তাহলে এই বি বিন্দু হতে এ বি এর উপর যে লম্বটা আঁকছি, পি বিন্দু হতে এ বি এর উপর যে লম্বটা আঁকছি, এই লম্বের পাদবিন্দু হচ্ছে এটা, আমরা এটাকে পি প্রাইম বলতেছি। এবং এই পি প্রাইমটাই হচ্ছে পি বিন্দুর লম্ব বিক্ষেপ। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? পি প্রাইমটাই হচ্ছে পি বিন্দুর লম্ব বিক্ষেপ। তাহলে আমাদের মেইন যে জিনিসটা ওটা হচ্ছে আমরা কি বলতেছি, অথবা কি বলতে পারি, যে বিন্দুর, এটা কিন্তু নোট করতে হবে, বিন্দুর লম্ব অভিক্ষেপ কি? বিন্দু লম্ব অভিক্ষেপ ও কি হয়? বিন্দু হয়। বিন্দু লম্ব অভিক্ষেপ কি হয় স্যার? বিন্দু হয়। দেখেন তো আপনার বিন্দু লম্ব অভিক্ষেপ কোনটা? পি প্রাইম না? এটাও একটা বিন্দু না? দেখেন এ পি বিন্দুর ছায়া কোনটা? এটা না? এটাও একটা বিন্দু না? তাই আমরা বলতেছি বিন্দুর লম্ব বিক্ষেপও কি হয়? বিন্দু। আর দৈর্ঘ্য কি হবে? বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে হচ্ছে, কোনো দৈর্ঘ্য তো নাই। হ্যাঁ, বিন্দু লম্ব অভিক্ষেপের কোনো কি নাই? দৈর্ঘ্য নাই, কোনো দৈর্ঘ্য নাই, কোনো দৈর্ঘ্য নাই। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে ভাইয়া কি বলছি, যে বিন্দু লম্ব বিক্ষেপ ও বিন্দু, এবং বিন্দুর যে লম্ব বিক্ষেপটা আমরা পাইছি ওইটা কোনো কি নাই, ওইটা কোনো দৈর্ঘ্য নাই। দৈর্ঘ্য আছে আসলে, দৈর্ঘ্যটা এতটাই ছোট যে ওইটাকে আমরা কি করতে পারি? ইগনোর করতে পারি। ঠিক আছে, দৈর্ঘ্য কিন্তু ছোট হলেও আছে, ওইটা এতটাই ছোট, এই জন্য আমরা ওইটাকে কি করতেছি? ইগনোর করতেছি। তোমরা এতটুকু মনে রাখো, লম্ব বিক্ষেপ মানে হচ্ছে ছায়া। তাহলে আমরা এই বিন্দুটা লম্ব বিক্ষেপ নির্ণয় করতে চাচ্ছি কার উপর? এ বি রেখার উপরে। আমরা উপর থেকে একটা আলো ফেলছি, ফলে ছায়া পড়ছে পি, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দুর ছায়া। এই বিন্দুটাই হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ। বইয়ের ভাষা যদি বলি, আমরা নির্দিষ্ট সরলরেখা হচ্ছে এ বি এর উপর পি বিন্দুর কি করতে চাচ্ছি? লম্ব বিক্ষেপ আঁকতে চাচ্ছি। তো আমরা ওই লম্ব বিক্ষেপ আঁকার জন্য একটা লম্ব আঁকছি, ওই লম্বের পাদবিন্দুটাই হচ্ছে ওই নির্দিষ্ট বিন্দুর লম্ব বিক্ষেপ। একটা কথা মনে রাখবা, বিন্দুর লম্ব বিক্ষেপ কি হয়? একটা বিন্দু হয়। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং বিন্দুর লম্ব বিক্ষেপ যেটা, এই যে দেখো, এটা না বিন্দুর লম্ব বিক্ষেপ, এটা কোনো কি হয় না, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য হয় না। দৈর্ঘ্যটা আছে ছোট, এই জন্য কোনো দৈর্ঘ্য নাই, এটাই বলে দেয় আর কি। আশা করি বুঝতে পারছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ফার্স্ট ভিডিওতে পিথাগোরাস উপপাদ্য নিয়ে হালকার উপর ঝাপসা করে অল্প কিছু বলছি, এবং লম্ব বিক্ষেপ নিয়ে কিন্তু একদম মোটামুটি অনেক ডিটেলসে কথাবার্তা বলছি আর কি। হ্যাঁ, তো আশা করি লম্ব বিক্ষেপ মোটামুটি বুঝতে পারছো। লম্ব বিক্ষেপের লাস্ট যে দুইটা ক্যাটাগরি, এখান থেকে এমসিকিউ আসে, এবং ফার্স্ট যেটা ক্যাটাগরি ওইটা হচ্ছে আমাদের উপপাদ্যগুলো প্রমাণের ক্ষেত্রে লাগবে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের বইয়ের উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 বুঝাই দিব ইনশাল্লাহ। আমাদের কিন্তু বিশ্বাস করো, যারা আজকে লম্ব বিক্ষেপের কনসেপ্টটা বুঝছো, ওদের জন্য কিন্তু উপপাদ্য 3 এবং 4 একদম পানি ভাতের চেয়ে পানি ভাত হয়ে গেছে। আমার প্রতি বিশ্বাস রাখো। তো আশা করি আজকে ক্লাসটা তোমরা মোটামুটিটা ভালো করে বুঝছো ইনশাল্লাহ, এবং নোট করছো। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ উপপাদ্য 3 এবং 4 শেষ করব। সে পর্যন্ত আমাদের পাশে থাকবা। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটা প্রেস করবা, এবং বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।